বাসাবাড়ি, অফিস আদালত, পাড়া মহল্লা, শহরের অলিগলি কিংবা গ্রামগঞ্জের আনাচে কানাচে সব জায়গায় দেখা যায় চায়ের আড্ডা। মুহূর্তে মনকে চাঙ্গা করতে এক কাপ চায়ের বিকল্প পানীয় হয়তো এখনো আবিষ্কার হয়নি। সে কারণেই সারা বিশ্বে পানির পর সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে এই পানীয়। পরিসংখ্যান বলছে বছরে 20 লাখ মেট্রিক টন চা পান করা হয়। সেই হিসেবে 700 কোটি মানুষের পৃথিবীতে প্রতিদিন তৈরি হচ্ছে 300 কোটিরও বেশি কাপ চা। বাংলাদেশ চা বোর্ডের তথ্য বলছে 1980 সালে এদেশে চা বাগানের সংখ্যা ছিল 103টি। সেই সময় চা রপ্তানিতে বাংলাদেশের অবস্থান ছিল 3, আর 34 বছর পর অর্থাৎ 2014 সালে এসে বাগানের সংখ্যা দাঁড়ায় 163তে। কিন্তু বর্তমানে রপ্তানির তালিকার শীর্ষ 10 থেকেও ছিটকে পড়ে বাংলাদেশ। স্বাধীনতার পর আমাদের পার ক্যাপিটা কনজাম্পশন ছিল 200-300 গ্রাম, এটা এখন 500 গ্রাম। আমাদের কনজাম্পশনটা, আভ্যন্তরীণ কনজাম্পশনটা বাড়ছে, কিন্তু দ্রুত বাড়ছে। তো সেই হারে তো আমরা উৎপাদনটা বাড়ছে না। ফলে উৎপাদন বাড়লেও দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানো যাচ্ছে না। সে কারণেই দিন দিন কমে যাচ্ছে রপ্তানির পরিমাণ। এক সময় হয়তো রপ্তানির তালিকার বদলে বাংলাদেশের নাম চলে যেতে পারে আমদানির তালিকায়। আমদানি নিষিদ্ধ পণ্য নয় এটা, কেউ কেউ নিয়েও আসে, কিছু সুযোগ আছে। আমদানি, রপ্তানি কিংবা উৎপাদন নিয়ে মাথা ঘামানোর দায়িত্ব বাংলাদেশ চা বোর্ডের। কিন্তু যাদের মাথার ঘাম পায়ে ফেলে এই চা উৎপাদন হচ্ছে, তাদের দুঃখ দুর্দশার গল্প শুনলে আপনি হয়তো চা পান করা ছেড়েও দিতে পারেন। আর এটা কোনো কথার কথা নয়, বরং রূঢ় বাস্তবতা। আর তাই এবার চা শ্রমিকদের দুঃখ দুর্দশার গল্প সহজ কথায় চা বাগানের কান্না শুনতে আমরা যেতে চাই চায়ের দেশ মৌলভীবাজারে। মৌলভীবাজারের শমশেরনগর চা বাগান। ডিসেম্বরের শেষ দিকে এসে চা বাগানের এমন দৃশ্য দেখা অনেকটা ভাগ্যের ব্যাপার। বলা যায় মৌসুমের একেবারে শেষ ভাগে পাতা তোলার কাজ চলছে। এই পাতা তোলা শেষ হলেই শুরু হয় ডালপালা ছাঁটাইয়ের কাজ। আর নতুন কলির জন্য অপেক্ষা করতে হবে দীর্ঘ 4 মাস, অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত। এ দৃশ্য দেখে বাগানে ঘুরতে আসা মানুষের চোখ যতটা জুড়িয়ে যায়, চা শ্রমিকদের চোখে যেন ঠিক ততটাই দুঃস্বপ্ন উকি দেয়। এই চা শ্রমিকের নাম জোনাকি। বাগানে কাজ করছেন 5 বছর ধরে। জোনাকির স্বামীও এই বাগানের একজন শ্রমিক। জোনাকির জন্ম এখানে হলেও তার পূর্বপুরুষদের জন্মস্থান ছিল ভারতের বিহারে। জোনাকি জানে সেই অতীতের গল্প, তবে সামনের দিনগুলোর হিসেব মেলাতে কষ্ট হয় জোনাকির। পার ডে কত করে আপনাদের টাকা দেয়? 69 শুধু জোনাকি নন, হাড় ভাঙা খাটুনির পর এমন অল্প মজুরির হিসেব মেলাতে পারেন না বাগানের আরেক শ্রমিক নার্সাম্মাও। কমপক্ষে 23 কেজি পাতা তুলতে না পারলে দিনের মজুরিও কাটা যেতে পারে তার। 5 বছর আগেও স্বামীর উপার্জনে টেনে টুনে সংসার চলত নার্সাম্মার, কিন্তু স্বামীর উপর ভর করে সংসার বেশি দিন টেকেনি। হঠাৎ বড় একটা অসুখে বিছানায় পড়ে যান তার স্বামী। বহুমুখী সমবায় সমিতি থেকে চড়া সুদে ঋণের 50,000 টাকা খরচ করেও তাকে আর বাঁচানো যায়নি। এখনো সেই ঋণ শোধ করতে চোখে অন্ধকার নেমে আসে এই চা শ্রমিকের। না পারলে তখন তারা গরু বাচ্চা কিনে থাকে, বাসা এগুলা বেচে টাকা দেওয়া আমাকে। অভাবের কারণে জোনাকি আর নার্সাম্মাদের খাবারের অভ্যাসও বদলে গেছে। দিনে একবেলা ভাত খায় তারা। সকালে চাল ভাজা খেয়ে বেরিয়ে পড়েন বাগানের কাজে। আর দুপুর হলেই বাগানের দল বেঁধে তারা যে খাবার খান, সেটিকে স্থানীয় ভাষায় বলা হয় পাতি চখা। একবেলা রাত্রে কোন সময় আটা রুটি বানায় লিকার চা খায় রাত্রে ঘুমাই থাকে। গরিব মানুষ 3 বেলা ভাত খাইলে খাবে কোথায়? তাদের অতীত খুবই ভয়ঙ্কর, খুবই নির্মম। আর ইতিহাস বলছে এসব চা শ্রমিকদের হাড় ভাঙা খাটুনির ফলে এক একটি পাহাড়, এক একটি জঙ্গল আজ হয়ে উঠেছে এক একটি চা বাগান। বেশিরভাগ গবেষক বলছেন চায়ের ইতিহাস আজ থেকে 5000 বছর পুরনো। স্যাননাং নামের আদিবাসীরা চীনের দুর্গম পাহাড়ে এই চা সর্বপ্রথম চাষ করতেন। তখন ভেষজ চিকিৎসকদের কাছে খুবই মূল্যবান বস্তু ছিল এই চা পাতা। ঔষধি গুণের কারণে এই চা যখন পুরো বিশ্বে সুস্বাদু পানীয় হিসেবে পরিচিতি পায়, তখন ইংরেজদের কাছেও এটি অধিক জনপ্রিয় হয়ে ওঠে। চীনের সাথে শুরু হয় বাণিজ্যিক লেনদেন।
1780 সালে চীনের সাথে সম্পর্কের অবনতি হলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত উপমহাদেশে চা উৎপাদন করার পরিকল্পনার ছক আঁকে। কিন্তু সমস্যা হলো পাহাড় জঙ্গল কেটে বাগান প্রস্তুত, চারা লাগানো, পরিচর্যা, সবশেষ চা পাতা সংগ্রহ করার মতো এত শ্রমিক কোথায় পাবে তারা? সেই পরিকল্পনার ছকও আঁকা শেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যেখানে চা বাগান হবে সেখানকার মানুষকে দিয়ে এমন কাজ করানো যে কঠিন, ব্রিটিশরা সেটা ভালোভাবেই আঁচ করতে পেরেছিল। তাই মাটি খুঁড়লেই স্বর্ণ পাওয়া যায় এমন আজগুবি লোভ দেখিয়ে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে কয়েক হাজার শ্রমিকও সংগ্রহ করে ফেলে ব্রিটিশ কোম্পানি। এই প্রলোভনের ফাঁদে ফেলে আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে আসা হয়েছে এবং আসার পরপরই এই কঠিন জঙ্গল পরিষ্কার করে আমরা চা বাগান তৈরি করেছি। 35 বছরের মজুরি তালিকা দেখলেই বোঝা যায় কতটা উন্নতি হয়েছে এই চা শ্রমিকদের। 1980 সালে সারাদিন কাজ শেষে একজন শ্রমিকের মজুরি মিলত মাত্র 13 টাকা 80 পয়সা। 90 সালে এসে সেটা বেড়ে দাঁড়ায় 17 টাকা 25 পয়সায়। 2000 সালে মজুরি ছিল 26 টাকা 75 পয়সা। তার 10 বছর পর 2010 সালে মজুরি হয় 48 টাকা। অনেক আন্দোলনের পর 2013 সালে এসে এই মজুরি থেকেছে 69 টাকায়। এই প্রথম শ্রমিকরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের মজুরি বৃদ্ধি করেছে। এখানেই শেষ নয়, গল্পের আরো বাকি আছে। চা শ্রমিকদের মজুরির গল্প বলতে গেলে মনের মধ্যে ভেসে ওঠে অদৃশ্য এক কারাগার। এখন চা শ্রমিকদের কাজ শেষে কাগজের নোট দেয়া হলেও অতীতে দেয়া হতো বিশেষ এক ধরনের কয়েন। এই কয়েন দিয়ে কি হয় জানতে চান? ফিরছে একটা বিরতির পর। শ্রমের বিনিময়ে চা শ্রমিকরা যে কয়েন পেতেন তা শুধু কেবলমাত্র বাগানের ভেতরে থাকা দোকানপাট থেকে তারা বাজার সদাই করতে পারতেন। আর এই কয়েন বাগানের বাইরে ছিল একেবারেই অচল। সহজ করে বললে কয়েন জমিয়ে শ্রমিকরা যাতে বাইরে পালাতে না পারে তার একেবারে পাকা ব্যবস্থা করে রেখেছিলেন ইংরেজরা। ইতিহাসও বলছে অনেকে পালানোর চিন্তা করলেও শেষমেশ পথে খরচের অভাবে কেউ পালাতে পারেননি। ফলে যুগ যুগ ধরে তাদের দাস হয়ে থাকতে হয়েছে এই বাগানের গণ্ডির ভিতরে। আমাদের প্রশ্ন, সেই দৃশ্যপটের কোনো কি পরিবর্তন হয়েছে? এখানে কি হয়? এ দৃশ্য দেখে টিম 360 ডিগ্রি বুঝে উঠতে পারছিল না এটা আসলে গরু ছাগলের ঘর নাকি মানুষের। রাত্রিবেলা গরু থাকে, লুকো থাকে, কি আর করে? ওই যে একটা ছোট্ট কাঠ, লুকনটা বেশি। এভাবেই দীর্ঘ 17 বছর ধরে গরু ছাগলের সাথে বসবাস করে যাচ্ছেন লক্ষিন্দরের পরিবার। এক চালা এই জীর্ণ শীর্ণ ঘরে 4 জন থাকায় কষ্ট, সেখানে গাদাগাদি করে থাকেন 9 জন। ঘর বললে বর্ষাকালে বানাইয়া দিমু, শুকনা মাছ আইলে আর কই ঘর বানাইয়া আর দিলই না। শুধু লক্ষিন্দর নন, বাগানের সব শ্রমিকদের জন্যই এমন বসবাসের অযোগ্য একটি করে ঘর আছে। গবাদি পশু তো আছেই, রান্না বান্নার কাজও চলে সেই একই ঘরে। চা বাগানের মানুষের আর্তনাদ, আমরা এটাকে বলি বাবু সাহেবের অদৃশ্য কারাগারে আমরা বন্দী। এখানে কোনো দেয়াল নাই, কিন্তু এরপর আমরা বন্দী। সেই অদৃশ্য কারাগার এখনো অদৃশ্যই আছে। বাগানে কাজ করতে গিয়ে যে কেউ কোনো অসুখে পড়েন না এমনটা নয়। তাতে অবশ্য সমস্যা হবার কথা নয়, কারণ তাদের জন্য বাগানের মালিক প্রত্যেক বাগানে একটি করে চিকিৎসালয় বানিয়ে রেখেছেন। শমশেরনগর চা বাগানের এই চিকিৎসালয়ে রোগী আছে কিন্তু চিকিৎসক নেই। এমনকি চিকিৎসকের সহকারী হিমাংশু দাসকেও পাওয়া গেল না। তবে একজন আছেন, তিনি আবার হিমাংশু বাবুর সহকারী। তিনি এখন এখানকার বড় চিকিৎসক। কি করবে এটা বেদনা নিয়ে এখন আসতে হবে স্যার। চা বাগানের এই শ্রমিকের নাম অনুরোধ ভৌমিক। এসেছেন পেটের পীড়া নিয়ে। তাকে দেয়া হলো প্যারাসিটামল ট্যাবলেট। আমাদের কাছে বাগানের কিছুগুলো পেশেন্টেরও কিছু গাফলাতি থাকে, কি বলা যায়, বলতে পারা যায়। সুনীল এসেছেন কানের সমস্যা নিয়ে। তার হাতেও সেই একই ঔষধ অর্থাৎ প্যারাসিটামল ভরিয়ে দেওয়া হয়েছে। প্যারাসিটামল একটা ট্যাবলেট 7টা রোগের কাজ করে, দাঁতের ব্যথার কাজ করে, বাতের কাজ করে, জ্বরের কাজ করে, মাথা ব্যথার কাজ করে। তার মানে লোক দেখানো চিকিৎসা কেন্দ্র খুলে বসেছে বাগান কর্তৃপক্ষ। চিকিৎসক, নার্স, এমনকি ঔষধ ছাড়া যদি চিকিৎসা কেন্দ্র চলতে পারে তাহলে আর এত আয়োজন করে লাভ কি? তাই বলে একজন মালিক কিন্তু কোনো কার্পণ্য বোধ করেননি। তিনি রীতিমতো বাগানের মধ্যেই খুলে বসেছেন মেডিকেল কলেজ হাসপাতাল। আসলেই কি তাই? আমরা সেখানে যাব, তবে তার আগে ঘুরে আসতে চাই একজন চা শ্রমিকের পরিবারের কাছ থেকে। কাজ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শমশেরনগর চা বাগানের শ্রমিক রতন বাউরি। কাজ নেই, তাই ঘরে খাবারও নেই।
স্বামীকে বিছানায় রেখে জীবন সংগ্রামে মাঠে নেমে যান রতনের স্ত্রী। চলি ওই পরিবারে কাজ করে ওইটুকুই। কি কাজ করে? ওই সরকারি বাগানে বাসাতে কাজ করে। স্ত্রীর উপার্জনে না হয় খাবার জোটে, কিন্তু চিকিৎসার খরচ চলে কিভাবে? মা কাজ করতেছে, বাগানে কাজ করতেছে, এখানে পেমেন্ট পাই। তাছাড়া আমাদের যে বাগানের যে মেম্বার পঞ্চায়েত আছে তারা সপ্তাহে মানে তাদের সংগঠন থেকে কিছু হেল্প করতেছে। তাদের একমাত্র আশার আলো তাদেরই সন্তান অনিক বাউরি। মাধ্যমিক পরীক্ষায় জিপিএ 4.9 পেয়েছেন। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ভালো প্রস্তুতি নিয়েও অনিকের দিন কাটে অনিশ্চয়তায়। ইন্টার পরীক্ষা দিল না? না, ওই যে দরিদ্রতা আর্থিক সমস্যার কারণে কি রেজিস্ট্রেশন ফি করতে পারছি না, এই জন্য দিতে পারবো না। বাবা অসুস্থ, মা বাগানে কাজ করেন। মায়ের সামান্য উপার্জনে পরীক্ষার ফর্ম পূরণ করতে পারেনি অনিক। হাতেও খুব একটা সময় নেই, তাই কলেজ কর্তৃপক্ষ আর টিম 360 ডিগ্রি যৌথভাবে অনিকের পরীক্ষার ফর্ম পূরণের ব্যবস্থা করে দিল। কিছুদিন আগেও স্কুলের বারান্দায় যাতায়াত ছিল বিশ্বজিতের, এখন মাঠে গরু চড়ায়। বন্ধ করে দিচ্ছেন কেন পড়ানো? টাকা পয়সা না, টাকা পয়সা না। তার মানে এভাবেই মাঝপথে এসে বিশ্বজিৎদের বই সিকিতে উঠে যায়, থেমে যায় তাদের লেখাপড়া। ডাবলচড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয়। এ দৃশ্য দেখে টিম 360 ডিগ্রি প্রথমে ধাঁধার মধ্যে পড়ে গিয়েছিল। এটা যে একটি প্রাথমিক বিদ্যালয় এলাকার লোকজনের কাছ থেকে না জানলে সেটা হয়তো অজানাই থেকে যেত। বিদ্যালয়ের এই শিক্ষকের নাম জগন্নাথ কুর্মী। এখানে আরো একজন শিক্ষক আছেন। তারা দুজনে মিলেই একই রুমের ভেতরে ক্লাস নেন প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। এবার শুনুন তাদের সম্মানী কত। এটা তো বলে তো একবার লজ্জাজনক ব্যাপার। তারপর কি এটা তো সাপ্তাহিক দৈনিক 69 টাকা হাজিরা। এটা শুধু মৌলভীবাজার ডাবলচড়া প্রাথমিক বিদ্যালয়ের একার চিত্র নয়। এটা পঞ্চগড় জেলা বাদ দিলে দেশের 156টি চা বাগানের 114টি প্রাথমিক বিদ্যালয়ের একই চেহারা, একই ছবি। এটাও যেন স্বাস্থ্যসেবার মতো লোক দেখানো শিক্ষা ব্যবস্থা। ফিরছি একটা বিরতির পর। জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলেও এসব শ্রমিকদের সাথে মালিকদের আচরণ অনেকটা জমিদারের মতো, অর্থাৎ জমিদারির প্রথা মেনেই চলে জুলুম নির্যাতন। শ্রমিকদের দুঃখ দুর্দশার বিপরীতে মালিকদের বিলাসী জীবনযাপন দেখা যায়। আরও একটা তথ্য না দিলেই নয়, এসব চা বাগান ব্যক্তি মালিকানাধীন হলেও ভূমি কিন্তু রাষ্ট্রের, অর্থাৎ এই বাংলাদেশের। 163টির মধ্যে সবচেয়ে বেশি চা বাগান হচ্ছে মৌলভীবাজারে। এই এক জেলাতে আছে 92টি চা বাগান। এছাড়া হবিগঞ্জে 23টি, সিলেটে 19টি, চট্টগ্রামে 22টি, পঞ্চগড়ে 7টি আর ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি ও ঠাকুরগাঁওয়ে 1টি করে চা বাগান আছে। উৎপাদন আর ব্যবস্থাপনার দিক বিবেচনা করে এসব বাগান বিভিন্ন মেয়াদে ইজারা দেয়া হয়, আর সেজন্য বছরে সরকারকে একর প্রতি দিতে হয় মাত্র 500 টাকা। অর্থাৎ 20 বছরের জন্য ইজারা নিলে সরকারের খাতে জমা পড়ে মাত্র 10,000 টাকা। কিন্তু সেই একই বাগান মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে কোটি কোটি টাকায়। এটা কি করে সম্ভব? চা বাগানের যারা মালিক তারা হচ্ছে আপনার পলিটিক্যাল বিজনেস এলিট। কাজেই এরা নানানভাবে রাষ্ট্রের যে সমস্ত অর্গানস আছে, যে সমস্ত প্রতিষ্ঠান আছে, সেগুলোকে প্রভাবিত করে এই যে ল্যান্ড ট্যাক্স সেটাকে খুব কম রাখতে এখনো সক্ষম হচ্ছে। মৌলভীবাজার থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এই বাগানের নাম হামিদিয়া চা বাগান। 184 একরের এই চা বাগানের সরকারি ইজারা মূল্য মাত্র 92,000 টাকা হলেও কিছুদিন আগে এটা বিক্রি হয়েছে 20 কোটি টাকায়। আগে মালিক ছিল মৌলভীবাজার আফসারুল হক, এটা বর্তমানে অলিউর রহমান, কাজী অলিউর রহমান, আল্লাহ রহমান ব্যাংকের ডিরেক্টর। মাথিউরা চা বাগান, কয়েক হাত ঘুরে এই বাগানের মালিক এখন সিলেটের খান শামসুদ্দিন। লুয়াইউনি চা বাগান, লাখ টাকার এই বাগানটিও বেচা কেনা হয়েছে 120 কোটি টাকায়, আর কিনেছে হামিম গ্রুপ। বাগানের মূল্য কেমন, কত টাকা মূল্য আছে? 150 কোটি। এটা কিনছে কত? যেমন 120 কোটি। 120। এটা একটা প্রেস্টিজিয়াস বিজনেস, এটা কেউ লাভের জন্য কিনে না। আপনি মালিক, শয়ে শয়ে শ্রমিক আপনাকে সালাম করতেছে, সেটার অন্যরকম মর্যাদা। বাগান কর্তৃপক্ষের এমন কর্মকাণ্ড দেখতে এক বাগান থেকে আরেক বাগান চষে বেরিয়েছে টিম 360 ডিগ্রি।